Youth Adda, Rocky Adda, Gore Mathe Adda, Coffee House Adda. Youth Adda, Pure Adda, Khula Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর সবকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরও এক পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে কুইজ এবং গেম শো নিয়ে জমজমাট কমন রুম। গ্রুপ এর কাছে তৃতীয় কোয়েশ্চেন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? এরপর থাকছে মনোবিদের পরামর্শ নিয়ে হাত বাড়ালেই বন্ধু। সাধারণত মনস্তত্ত্ববিদ হিসেবে আমাদের কাছে যে মানুষজনরা আসেন তাদেরকে আমরা খুব সরাসরি কোনো উপদেশ দেওয়া বা সরাসরি কোনো পথ বাতলে দেওয়া এই কাজটা আমরা করি না। সব শেষে থাকছে একদল জ্যোতির্বিজ্ঞান উৎসাহীদের নিয়ে গল্প স্বল্প। 1978 সালের 11ই আগস্ট কিছু জ্যোতির্বিজ্ঞান উৎসাহীদের উদ্যোগে রাজাবাজার সায়েন্স কলেজের ডক্টর মেঘনাদ সাহা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন। তাহলে আমরা প্রথমেই চলে যাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের কমন রুমে। Youth Adda, Youth Adda. মিটিং মিছিলের শহর কলকাতা, আর মিটিং মিছিল প্রতিবাদ মানেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখানে মিটিং মিছিলের সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনাও হয়, আর তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে জমিয়ে আড্ডা। তাই আজকে ইউথ আড্ডায় আড্ডা দিতে আমরা চলে এসেছি নজরুল ভবনে এডুকেশন ডিপার্টমেন্টে। চলো কমন রুম ঘুরে আসি। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিলেও জালে। ইউথ আড্ডায় এই মুহূর্তে কমন রুমে চলে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় নজরুল ভবনে এডুকেশন ডিপার্টমেন্টে। বলেছিলাম এখানকার কমন রুম একেবারে জমজমাট, জমে ক্ষীর, কারণ বোঝাই যাচ্ছে এর আগে বকবক শুরু করতে করতেই গলা প্রায় অনেকটাই ধরে এসছে, কিন্তু আড্ডা জমে উঠবে। আর এই প্রথমেই আড্ডাতে জানা অজানার খোঁজ করব। তার জন্য দুটো টিম আমার সঙ্গে রয়েছে টিম এ। আলাপ করে নিয়ে চলুন। আমার নাম মৃণালকান্তি সিনহা। আমার নাম অন্তর মণ্ডল। আমার নাম জগবন্ধু মাহাতো। আমার নাম সৌম্যদীপ সরকার। টিম বিতে আমার সঙ্গে রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টেরই 4 ছাত্রী। চলুন এদের সঙ্গে আলাপ করা যাক। আমার নাম সেজুতি সেনগুপ্ত। আমি শাহিনা পারভিন। আমি সুস্মিতা ভৌমিক। আমি অঙ্কিতা সরকার। জানা অজানায় ব্যাক টু ব্যাক 5টা প্রশ্ন রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য। প্রথমেই প্রশ্ন গ্রুপ এর কাছে থাকবে, কিন্তু তার আগে নিয়মটা বলে দিই। স্ট্রেট 5টা প্রশ্নে, প্রতি প্রশ্নে পারলে সরাসরি +4, না পারলে ভুল উত্তর দিলে -4। আর একটি দল প্রশ্নের উত্তর ঠিক না দিতে পারলে বা পাস করে দিলে তাহলে সেটা অপর দলের কাছে চলে যাবে। তারা সঠিক উত্তর দিলে পাবে +4 আর ভুল উত্তর দিলে -4। যদি মনে হয় যে একটু ক্লু পেলে ভালো হতো তাহলে কিন্তু ক্লু দেওয়া যেতেই পারে। ক্লু দিলে সঠিক উত্তর দিলে +2, মাইনাস উত্তর দিলে ভুল উত্তর দিলে -2। আর যদি একেবারেই মনে হয় খুব সাবধানতা নিয়ে খেলবো তাহলে পাস করে দেওয়া যেতে পারে। তাহলে অপর টিমের কাছে সেটা চলে যাবে, তারা পারলে কিন্তু +4, তারাও না পারলে কিন্তু সেখানে মাইনাস রয়েছে -4। তাই সাবধানে খেলতে হবে, কিন্তু খেলতে হবে, জমিয়ে খেলতে হবে। এ টিমের জন্য রইল ব্যাক টু ব্যাক 5টা প্রশ্ন।
জানা অজানা রাউন্ডে গ্রুপ এর জন্য প্রথম প্রশ্ন। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে কি নামে পরিচিত হন? হবে ক্লু নেওয়া যাবে? ক্লু চাই, ক্লু। তোমরা তাহলে ক্লু চাইছো। ক্লু হচ্ছে 1893 সালে ক্ষেত্রীর মহারাজা তাকে এই নাম দিয়েছিলেন। তার লেখা বই বর্তমান ভারত, রাজযোগ, কর্মযোগ ইত্যাদি। এবার তো আশা করি নামটা ঘুরছে। আলোচনা না করে উত্তরটা দিয়ে দেওয়া যেতে পারে। বলো। স্বামী বিবেকানন্দ। দারুণ ট্রাই করে ক্লু শুনে একদম সঠিক উত্তর, +2 পেয়ে যাচ্ছে। তাহলে গ্রুপ এ খাতা খুলে দিয়েছে। এবার গ্রুপ এর কাছে দ্বিতীয় প্রশ্ন। 72 নম্বর বনমালী নস্কর লেনের মেজবাড়ি বাংলা সাহিত্যের কোন বিখ্যাত দাদার বাসস্থান? ভাবলেই মনে পড়বে। ক্লু চাই, ক্লু। এবারও তোমরা ক্লু চাইছো, ঠিক আছে। তার আসল নাম হচ্ছে ঘনশ্যাম দাস। এবার মনে পড়ছে আমি কার কথা বলছি? বিখ্যাত দাদার নাম? পাস। তাহলে গ্রুপ এ দ্বিতীয় কোয়েশ্চেন পাস করেছে। ক্লু নেয়ার পর, প্রশ্ন শোনার পর কি উত্তর মনে হচ্ছে? ঘনাদা। একদম ঠিক, +2। গ্রুপ এর কাছে তৃতীয় কোয়েশ্চেন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? মন থেকে ভাবতে হবে, ফিল করতে হবে, তাহলেই কিন্তু করা যাবে। ক্লু চাই, ক্লু। এবারও তোমরা ক্লু চাইছো। তার ডাক নাম হরিয়ানা হ্যারিকেন। তাহলে ভাবো ভাবো, বিশ্বকাপ অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছে। বলো দেখি। কপিল দেব। একদম সঠিক উত্তর, +2 পেয়ে যাচ্ছে। তোমরা ক্লু নিয়ে ঠিক উত্তর দিয়েছো, তাই +2। তাহলে আস্তে আস্তে মানে আমাদের উত্তেজনাটা বাড়ছে, তাই তো? তোমাদের জন্য ফোর্থ কোয়েশ্চেন, দ্য লাইফ ডিভাইন কে রচনা করেছিলেন? এটা পারা উচিত এডুকেশনের। ঋষি অরবিন্দ। একদম ঠিক। গ্রুপে পেয়ে যাচ্ছে +4। লাস্ট কোয়েশ্চেন, আথিরাপল্লী জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভাবো ভাবো, কোন রাজ্যে? ক্লু চাইলে কিন্তু তোমরা ক্লু পেতে পারো। ওকে, ক্লু দিন। ভগবানের আপন দেশ, গডস ওন কাশ্মীর, কান্ট্রি। কাশ্মীর। ভালো ট্রাই করেছিলে, কিন্তু কোনোভাবে আনসারটা হলো না। -2। এই প্রশ্ন কিন্তু চলে যাবে এবার গ্রুপ বি এর কাছে। আবার তোমাদের জন্য প্রশ্নটা রিপিট করছি। গ্রুপে এই প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তারা বলেছে কাশ্মীর। কাশ্মীর নয়। প্রশ্নটা বলে দিই, আথিরাপল্লী জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক্লু চাওয়া হয়েছে, তাই ক্লুটাও বলে দিচ্ছি, ভগবানের আপন দেশ বা গডস ওন কান্ট্রি। কেরালা। একদম ঠিক, +2। জানা অজানার প্রথম রাউন্ড অর্থাৎ গ্রুপ এ কে প্রশ্ন করা শেষ। প্রথম এই পর্বের শেষে গ্রুপ এর স্কোর হচ্ছে +6। গ্রুপ বিও কিন্তু একেবারে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে, তারা কিন্তু +4। এবার সরাসরি 5টা প্রশ্ন নিয়ে চলে যাব গ্রুপ বি এর কাছে। প্রথম প্রশ্ন, হিমালয় পর্বতমালার কোন শৃঙ্গ সাগরমাতার নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট। একদম ঠিক উত্তর দিয়েছো তোমরা। গ্রুপ বি পেয়ে যাচ্ছে +4। দ্বিতীয় প্রশ্ন গ্রুপ বির জন্য, সদ্য সমাপ্ত টি20 বিশ্বকাপের দুটি ম্যাসকটের একটির নাম ব্লেজ, অপরটির নাম কি? ট্রাই করবে, সময় পেরিয়ে যাচ্ছে। বলো। সে একজন বিধ্বংসী ব্যাটসম্যান। সদ্য সমাপ্ত টি20 বিশ্বকাপের দুটি ম্যাসকটের একটির নাম ব্লেজ, অপরটির নাম কি? ওরা ক্লু চেয়েছে, ক্লুটাও বলে দিই, সে একজন বিধ্বংসী ব্যাটসম্যান। পাস দিয়ে দিচ্ছি। গ্রুপ বি পারিনি, পাস করেছিল, সেটা গিয়েছিল গ্রুপ এর কাছে, তারাও পারিনি, পাস করেছে।
তাই সেটা বলে দেওয়ার পালা। সেই উত্তরটা হচ্ছে টং। গ্রুপ বির জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে বনফুল কোন সাহিত্যিকের ছদ্মনাম? শরদিন্দু মুখোপাধ্যায়। একেবারে ভুল উত্তর। এই উত্তরটা আশা করেছিলাম যে পারা উচিত, মানে এই প্রশ্নটা সবার পারা উচিত। গ্রুপ বি প্রশ্ন পারিনি, সেই প্রশ্ন গ্রুপ এর কাছে বোনাস। বনফুল কোন সাহিত্যিকের নাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। একদম সঠিক উত্তর। গ্রুপ এ এর জন্য পাচ্ছে +4। 4 নম্বর প্রশ্ন গ্রুপ বি এর কাছে। নকল তাজমহল বা বিবি কা মকবরা ভারতের কোন শহরে অবস্থিত? ক্লু চাইলে ক্লু দিতে পারি। ইলোরার কৈলাসনাথ মন্দিরের নিকটবর্তী শহর এটি। পারা যাবে নাকি এটাও পাস করতে হবে? একটু ইতিহাসের পাতায় ফিরে গেলে কিন্তু পারা যাবে। পাস করছি আমরা। নকল তাজমহল বা বিবি কা মকবরা কোন ভারতের কোন শহরে অবস্থিত? ঔরঙ্গাবাদ। একদম ঠিক। গ্রুপ বি প্রশ্ন গ্রুপে পেরে গেছে, +2 পাচ্ছে ওরা। শেষ প্রশ্ন ভেবেচিন্তে উত্তর, ঠান্ডা মাথায়। কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি অবলম্বনে তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবিটি তৈরি করা হয়েছিল? বলো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। একদম সঠিক উত্তর। গ্রুপ বি এর জন্য পাচ্ছে +4। এই রাউন্ডের শেষে জানা অজানার একেবারে শেষ পর্বে গ্রুপ এ এই রাউন্ডে পেয়েছে 6 + 6 মানে টোটাল 12 মার্কস। এবং গ্রুপ বি তাদের প্রশ্ন বোনাস সব মিলিয়ে পেয়েছে 4 + 4 = 8। এই মুহূর্তে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। কহেন কবি কালিদাস রয়েছে সিনেমার নাম, অভিনয় করে বলতে হবে নিজের বন্ধুদের, নিজের গ্রুপের বন্ধুদের কোন সিনেমার কথা বলা হচ্ছে। কি রয়েছে সিনেমার নাম সেটা বলতে পারলে +2, না বলতে পারলে কোনো মাইনাস নেই। গ্রুপ এর যে কোনো একজন উঠে এসো, যে অভিনয় করে দেখাবে তার বন্ধুদের। তুলে নাও একটা চিঠি, তুলে নাও, দেখি কি আছে। হিন্দি। কি দেখাচ্ছে? না, কোনোভাবে আর সময় দেওয়া যাচ্ছে না, সময় শেষ। সঠিক উত্তরটা ছিল চাক দে ইন্ডিয়া। তাহলে এবার গ্রুপ বি এর পালা। কহেন কবি কালিদাস কে আসবে অভিনয় করার জন্য এবং কে সিনেমার নামটি এখান থেকে জানবে? চলে এসো। একদম সঠিক উত্তর। এর জন্য তোমরা পাচ্ছ +2। গ্রুপ এর কাছে দ্বিতীয় সুযোগ +2 স্কোর করার। দ্বিতীয় ক্লু তোমাদের জন্য, চলে এসো যে কেউ একজন। বাংলা। অনেকক্ষণ ধরে চেষ্টা হচ্ছে কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছে না, আর সময় দেওয়া যাচ্ছে না। এবার কিন্তু উত্তরটা বলে দিতেই হবে। উত্তরটা দেখানোর খুব সুন্দরভাবে চেষ্টা করেছিল, এই কোঅর্ডিনেশনটা হয়নি। কোথাও গিয়ে বৃক্ষ, কোথাও গিয়ে গাছ, সেখান থেকেই শাখা প্রশাখা। এবার চলে যাব গ্রুপ বি এর কাছে দ্বিতীয় ক্লু নিয়ে। তোমাদের মধ্যে থেকে কে আসবে? চলে এসো। স্কাই। ইংলিশ। স্কাই। কিং। আর সময় দেওয়া যাচ্ছে না, সময় শেষ। ভালো চেষ্টা করেছিল
অন্তত কিং অব্দি পারা গেছে, দ্য লায়ন কিং। মানে একটা করতালি দিতেই হবে। মহেন কবি কালিদাসে ক্লু পেয়েছিল দুটো দল, গ্রুপ এ দুটো, গ্রুপ বি দুটো, কিন্তু গ্রুপ এ কোনোভাবে কাজে লাগাতে পারেনি, তাই তারা কোনো স্কোর অ্যাড করতে পারেনি। তাদের স্কোর এই মুহূর্তে 12। গ্রুপ বি অবশ্য একটি ক্লুকে কাজে লাগিয়ে ঠিক সিনেমার নাম বলে দিয়েছিল মেঘে ঢাকা তারা, তাই জন্য তাদের +2 হয়ে গিয়ে তাদের স্কোর বেড়ে দাঁড়াচ্ছে 10। কমন রুমের আড্ডায় রয়েছি, আর আড্ডার মাঝে পেট পুজো হবে না তা কখনো হয়? পেট পুজো তো দরকার, মনটা তো খাই খাই করে, তাই এই খাই খাই রাউন্ডে দুটো গ্রুপের কাছেই আমরা চলে যাব। গ্রুপ এ এবং গ্রুপ বি রসগোল্লা খেতে হবে, তাও কি কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে তো আমরা নুডলস বা চাউমিন খাই, কিন্তু কাঁটা চামচ দিয়ে খেতে হবে রসগোল্লা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। কাঁটা চামচ দিয়ে কোনোভাবে সেটা রসগোল্লার মধ্যে না গিথে, কোনোভাবে প্লেটটাকে না ধরে, কিভাবে এক হাত দিয়ে সুন্দর করে চামচের মতো ব্যবহার করে পালকের মতো আস্তে করে তার মধ্যে রসগোল্লাটা তুলে, আর অবশ্যই সময় থাকছে মাত্র 15 সেকেন্ড। যদি সঠিকভাবে নিয়ম মেনে রসগোল্লাটা খাওয়া যায় তাহলে কিন্তু +2, এটাতে কোনো নেগেটিভ মার্কস থাকছে না। শুরু হচ্ছে গ্রুপ এর একের পর এক ক্যান্ডিডেটের কাঁটা দিয়ে রসগোল্লা খাওয়া। ইওর টাইম স্টার্টস নাও। খুব চেষ্টা করছে কিন্তু কোনোভাবে গড়িয়ে যাচ্ছে, ঠিক নাগালে আনা যাচ্ছে না। একটা থেকে আবার দ্বিতীয় রসগোল্লাটা ট্রাই, তোমার জন্য +2। তৃতীয় জনের জন্য সময় শুরু হচ্ছে এখন। দুটো রসগোল্লা পড়ে রয়েছে কাঁটা দিয়ে, আস্তে আস্তে +2। গ্রুপ এর আরো +2 করার শেষ সুযোগ, লাস্ট রসগোল্লা খেতে হবে। ইওর টাইম স্টার্টস নাও। +2। গ্রুপ এ 8 পয়েন্ট স্কোর করেছে টোটাল। গ্রুপ বি এর ক্ষেত্রে খাই খাই রাউন্ডে 8 পয়েন্ট টোটাল স্কোর করার সময় শুরু হচ্ছে এখন। +2 স্কোর করেছে গ্রুপ বি। গ্রুপ বি এর দ্বিতীয় রসগোল্লা খাওয়া পালা। ইওর টাইম স্টার্টস নাও। মনে হচ্ছে গ্রুপ বি এর মেয়েদের জন্য রসগোল্লার সাইজটা বড় হয়ে গেছে। না না, আরো +2। ইওর টাইম স্টার্টস নাও। আরে যা 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 যা, আর একটুর জন্য গোল হয়েও হলো না, বারে লেগে বেরিয়ে গেল গো। সময় কি বলছে? আর সময় আছে? টাইমস আপ। ইওর টাইম স্টার্টস নাও। গ্রুপ বি একটা সুযোগ পারেনি, দেখা যাক এই 4 নম্বর সুযোগটা পারে কিনা। দুটো খাবে বলছে। খাই খাই রাউন্ডের পালা শেষ, পেট পুজোর পালাও শেষ, কিন্তু বেশ মজা হয়েছে কারণ ছেলেরা গ্রুপ এ 4টেতে 4টেই রসগোল্লা খেয়ে নিয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে, তাই তাদের +8। টোটাল স্কোর গ্রুপ এ 12 + 8 20। গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু অন্যরকম হয়েছে, কারণ খেয়েছে 3টে রসগোল্লা, না 4টে রসগোল্লাই খেয়েছে, কিন্তু 3টে নিয়ম মেনে খেয়েছে, তাই +6। আগে ছিল 10, এখন টোটাল হলো 16। কমন রুমের আড্ডা এডুকেশন ডিপার্টমেন্টে একেবারে জমে ক্ষীর। গ্রুপ এ গ্রুপ বি তারা লড়ে যাচ্ছে এবং লড়াটা বেশ জমকালো হচ্ছে, আর এই লড়াইয়ে এই মুহূর্তে লক্ষ্যভেদের পালা। এই লক্ষ্যভেদ কে কতটা করতে পারে সেটাই দেখার। সময় 1 মিনিট। সামনে বাস্কেট রয়েছে, এই বাস্কেটের মধ্যে এক একজনকে 1 মিনিটের মধ্যে টোটাল 4 জনকে
কতগুলো বল তারা এই বাস্কেটের মধ্যে ড্রপ করতে পারে সেটাই দেখার। যতগুলো বলকে ড্রপ করতে পারবে তার মধ্যে +2 করে বাড়বে, কোনো নেগেটিভ মার্কস নেই। গ্রুপ এর সময় শুরু হচ্ছে এখন। এটা নিয়ে লড়াই চলছিল, তার মানে বোঝাই যায় ছিল 10টা বল, হাতে রয়েছে একটা, তার মানে 9টা বল গ্রুপ এ বাস্কেটের মধ্যে ফেলেছে আর 18 পয়েন্ট স্কোর করে নিয়েছে। লক্ষ্যভেদে গ্রুপ বি এর সময় শুরু হচ্ছে এখন। দুটো সরাসরি লক্ষ্যভেদ করে দিয়েছে। আর 15 সেকেন্ড বাকি আছে, প্রায় 10 সেকেন্ড, আর বেশি সময় নেই কিন্তু গতিতে এগোচ্ছে। আর 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় শেষ। কমন রুমে এই আড্ডায় খেলাতে বলতে বলতে নিজেরই প্রায় গলা ধরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু লক্ষ্যভেদে একদম কাটে কাটাক্কা। লক্ষ্যভেদ করেছে গ্রুপ এ, 9টা বল বাস্কেটে ফেলে 18 পয়েন্ট পেয়ে, এবং তাদের আগে ছিল 20, টোটাল 38। লক্ষ্যভেদে গ্রুপ বি, তারা কিন্তু ফাটিয়ে দিয়েছে, মেয়েরা ফাটাফাটি, তারা 10টা বলই বাস্কেটে ফেলেছে, তাই তাদের 20, আগে ছিল 16, টোটাল হলো 36। কমন রুম একেবারে জমে গেছে, এবারে লড়াই কিন্তু একেবারে কাছাকাছি হচ্ছে, টক্করটা হচ্ছে শিয়ানে শিয়ান, মানে কেউ কাউকে ছাড়ছে না। এবার দেখা যাক এই শিয়ানে শিয়ানে রাউন্ডে কে কতগুলো 1 মিনিটের মধ্যে বেলুন ফোলাতে পারে এবং সেটাকে গিট বাঁধতে পারে। গ্রুপের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একেবারে খুব সুন্দরভাবে এরা একদম প্রস্তুত, কিন্তু গিট বাঁধতে কতগুলো পারে সেটাই দেখার। ওরে বাপরে বাপ, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই বেলুন ফোলাচ্ছে গ্রুপে। সময়টা কিন্তু দেখতে হবে, সময় কিন্তু 30 সেকেন্ড হয়ে গেছে, অর্ধেক সময় পেরিয়ে গেছে আর অর্ধেক সময়ের পালা, কিন্তু দেখা যাক। আর মাত্র বেশি সময় বাকি নেই, আর 15 সেকেন্ড, আর 4 সেকেন্ড, 4 সেকেন্ড, টাইমস আপ। শিয়ানে শিয়ানে টক করে গ্রুপ এ 1 মিনিট সময়ের মধ্যে 14টা বেলুন ফুলিয়েছে এবং সঠিকভাবে গিট বেঁধেছে, তাই তাদের পয়েন্ট হচ্ছে 28। শিয়ানে শিয়ানে লড়াইয়ে গ্রুপ বির সময় শুরু হচ্ছে এখন। কাউন্টিংটা যেন ঠিক থাকে, সময়টা ওদিকে, উরি বাপরে বাপ, দারুণ গতিতে এগোচ্ছে। কে বলে 30 সেকেন্ড ওভার। হয়েছে টাইম আপ। শিয়ানে শিয়ানে রাউন্ডে গ্রুপ বি এর মেয়েরা ফাটাফাটি পারফর্ম করেছে, তারা 15টা বেলুন ফুলিয়ে গিট বেঁধে 30 স্কোর করেছে। মেয়েদের একটা বেলুন বেশি ফুলিয়ে গিট বাঁধার জন্য কিন্তু স্কোরটা এই মুহূর্তে দাঁড়িয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি দুজনেরই 66। কমন রুম আড্ডার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই মুহূর্তে মনে হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি কে সপাটে প্রশ্ন করি, মানে র্যাপিড ফায়ার রাউন্ড।
5টা প্রশ্ন থাকবে তাদের জন্য, সময় 1 মিনিট। প্রতিটা সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছে +2, ভুল উত্তর দিলে -2। পাস করলে কোনো কিছুই কাটা হবে না, কিন্তু এই সপাট রাউন্ডের জন্য কোনো বোনাস স্কোর থাকছে না। তাহলে সরাসরি চলে যাই গ্রুপ এর কাছে। গ্রুপ এর জন্য সময় শুরু হচ্ছে এখন। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে? সুকুমার রায়। +2। দ্বিতীয় প্রশ্ন, রানাথাম্বার টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। +2। তৃতীয় প্রশ্ন, ব্রিটিশ কলকাতার সেন্ট জেমস স্কোয়ার বর্তমানে কি নামে পরিচিত? পাঁচ। পরের প্রশ্ন, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্য? কেরালা। +2। লাস্ট প্রশ্ন, সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। +2। সময় আছে, সময় এখনো আছে। আবার আমি বলছি সময়টা। 3 নম্বর প্রশ্নটা, ব্রিটিশ কলকাতার সেন্ট জেমস স্কোয়ার বর্তমানে কি নামে পরিচিত? সময়ের মধ্যে তারা উত্তরটা দেয়নি, তাই উত্তরটা দিয়ে দিই। আমরা পুজোর সময় সবারই টার্গেট থাকে একবার অন্তত সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতেই হবে। সপাট এই পর্বে গ্রুপ বি এর জন্য ব্যাক টু ব্যাক 5টা প্রশ্নের সময় শুরু হচ্ছে এখন। বাটুল চরিত্রের স্রষ্টা কে? পরে আবার শোনা যাবে না, এখনটাই হবে। আবার পরে, পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে পড়ছে না, পাস। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটা? পাস। ফ্রেঞ্চ ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত? পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর নির্মিত? দামোদর। +2। সময় এখনো আছে। পরের প্রশ্নগুলোতে আরেকবার যাব। বাটুল চরিত্রের স্রষ্টা কে? নারায়ণ দেব। একদম ঠিক, +2। পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাছাকাছি হয়নি, ভুল, -2। গ্রুপ বি যে প্রশ্নের উত্তরগুলো পারেনি সেগুলো বলে দেওয়ার পালা। পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রতিবেশী রাজ্য ওড়িশা। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাঘরোল। ফ্রেঞ্চ ওপেন কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস। এই রাউন্ডের শেষে স্কোর যেটা দাঁড়িয়েছে, গ্রুপ এ 5টা প্রশ্নের মধ্যে 4টে সঠিক উত্তর দিয়ে 8 পয়েন্ট স্কোর করেছে এবং একটা উত্তর দেয়নি, পাস করেছে। তাই তাদের 8 পয়েন্ট নিয়ে টোটাল স্কোর হলো 74। গ্রুপ বি এই রাউন্ডে 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 পয়েন্ট পেয়েছে ঠিকই, কিন্তু একটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে -2 হয়ে গেছে। তার মানে সব মিলিয়ে +2 হয়েছে গ্রুপ বি এর এই রাউন্ডে। টোটাল হয়েছে 68। ইউথ আড্ডায় কমন রুম আজ জমে উঠেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নজরুল ভবনে এডুকেশন ডিপার্টমেন্টের কমন রুমে সকলের সঙ্গে সময় কাটলো দারুণ। গ্রুপ এ গ্রুপ বি লড়াই চলেছে একদম ফাটাফাটি। যদিও ছেলেরা কিছুটা মার্কসের বিচারে এগিয়েছিল, কিন্তু এই লড়াই তো সে লড়াই নয়। জীবন যুদ্ধের লড়াই, একে অপরকে সঙ্গ দিয়ে সমানভাবে সবাই এগিয়ে যাক, সেই শুভকামনা আমাদের সকলের পক্ষ থেকে রইল। তাই এই ছোট্ট ট্রফি আজকের এই ইউথ আড্ডার পক্ষ থেকে, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে অবশ্যই আমি তুলে দেবো টিম এ কে, কিন্তু এই ট্রফি আশা করি তারাও তুলে দেবে টিম বি কে। তাই দুজনের জন্যই রইল। তো হাত না এডুকেশন ডিপার্টমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা দূরদর্শন, ইউথ আড্ডা। কমন রুমের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আশা করি তোমরা দারুণ উপভোগ করেছো। আসলে কমন রুম মানেই তো বন্ধুত্বের উদযাপন, কিন্তু সেই প্রকৃত বন্ধু সহজেই পাওয়া যায় কি, যার কাছে মনের সমস্ত অব্যক্ত কথাগুলো বলা যায়? সময় হয়েছে পরবর্তী সেগমেন্টের হাত বাড়ালেই বন্ধু, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে দুই বন্ধু। আমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, মনের ঘরে কত যে মনের বাস,
কেই বা তার খবর রাখে। হ্যাঁ, আমরা খবর রাখি, তাই আমাদের অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠানে থাকে মনের কথার খোঁজ। প্রতিদিনের মতো আজকেও থাকছে বন্ধুদের মনের কথার চিঠি। আর আমাদের সঙ্গে আছেন মনোবিদ মৈত্রী আহমেদ। নমস্কার। তো মৈত্রী, আমরা চিঠিতে যাই। নিশ্চয়ই। প্রথমে আমরা পড়ছি, একটি চিঠি এসছে উত্তর মালদা থেকে। লিখেছেন আমাদের এক বন্ধু, লিখেছে, প্রিয় বন্ধু, আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। আমি কয়েক মাস ধরে শুধু পড়াশোনাই নয়, কোনো কিছুই মন দিয়ে করতে পারছি না। সব সময় একটা আলস্য কাজ করে। বেশিরভাগ দিন কোচিং ক্লাসে যেতে ইচ্ছে করে না। মনে হয় পড়াশোনা করে শেষমেশ কী করব। আমার পাশের বাড়ির দুই দাদা পড়াশোনা শেষ করে আজ প্রায় বছর 5 বেকার হয়ে বাড়িতে বসে আছে, কোথাও চাকরি পাচ্ছে না। দিনরাত বাড়ির লোকের গঞ্জনা শুনছে, অথচ ওরা দুজনেই স্কুলের ফার্স্ট বয় ছিল। আমি বা কী করব? আমি তো একেবারেই মিডিওকার স্টুডেন্ট। পড়াশোনা করতে ভালো লাগে না, পড়তে বসলেই শুধু ঘুম আসছে, অথচ রাতে ঘুম আসতে অনেক দেরি হয়। সকালেও উঠতে পারি না। বাবা মা হাতের কাজ শিখতে বারবার বলছেন, তাতেও উৎসাহ পাচ্ছি না। কোনো কিছুতেই কোনো উৎসাহ পাই না। দিন দিন সময় নষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। ইতি আপনাদের বন্ধু। নাম প্রকাশে অনিচ্ছুক। প্রথমেই বলবো বন্ধু, তুমি কিন্তু হতাশা এবং অবসাদে ভুগছো, এবং চিঠির থেকে আমরা যা বুঝতে পারছি যে ভবিষ্যৎ সম্পর্কে একটা ভীষণ রকমভাবে দুশ্চিন্তা এই বন্ধুটিকে গ্রাস করেছে। বিশেষ করে সে যেহেতু পাশের বাড়িতে দেখতে পাচ্ছে যে ভালো ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও তাদের জীবনে কেরিয়ার সংক্রান্ত বিষয়তে সেরকমভাবে তারা কিছু করে উঠতে পারেনি, ফলে নিজের মনের মধ্যে এরকম একটা হতাশা তৈরি হওয়াটা ভীষণ রকমভাবে স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে সবার আগে এই যে নিজের ভেতরে যে অবসাদটা চলছে সেইটাকে আগে আইডেন্টিফাই করো, যে এটা কিন্তু শুধুমাত্র আলস্য নয়, যে কাজ করতে চাইছি না বলে সেই কারণে আমি কোনো রকম কাজকর্ম করছি না বা পড়াশোনা করছি না এবং সারাদিন বিছানায় পড়ে রয়েছি, এটা কিন্তু সেটা নয়। এই আলস্য আসছে অবসাদের থেকে। যখন মানুষ অবসাদগ্রস্ত হয়ে যায় সেই সময়তে তখন তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের এমন চিন্তাভাবনা কাজ করতে শুরু করে যখন তাদের নিজেদেরকে ভীষণ নিচু এবং ছোট বলে মনে হতে থাকে। নিজেদের কনফিডেন্স ভীষণ রকমভাবে কমে যায় এবং তাদের মনে হয় যে আমি জীবনে হয়তো আর কিছু করতে পারবো না, বা আগে যেগুলো পারতাম সেগুলো আমি আর পারবো না। এবং এই পারবো না চিন্তাটা থেকে তখন তার মনে হতে থাকে যে তাহলে আর কোনো কাজ করে আমি কি করব, আমি তো কাজে কোনো রকম সাফল্য পাবো না। সুতরাং সেটার থেকে, সেই কাজকর্ম থেকে বা মানুষজনের সঙ্গে মেলামেশার থেকে তখন নিজেদেরকে তারা দূরে সরিয়ে নেয়, নিজেদেরকে উইথড্র করে নেয়। এবং এনার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে উনিও নিজেকে উইথড্র করে নিচ্ছেন এবং তার ফলে কি হচ্ছে, কাজের পর কাজ জমে যাচ্ছে, পেন্ডিং হয়ে যাচ্ছে, এবং যখনই উনি সেই কাজের পাহাড় দেখছেন তখনও ওনার মনের মধ্যে আরও বেশি দুশ্চিন্তা তৈরি হচ্ছে যে এত কাজ জমে গেছে, আমি কেমন করে করব। ফলে কোনো একটা জায়গা থেকে আপনাকে শুরু করে দিতে হবে। যা যা কিছু কাজকর্ম জমে গেছে সেই সমস্ত কাজকর্মের দিকে না তাকিয়ে যে কোনো একটা জায়গা থেকে কাজ করা শুরু করে দিন। পড়াশোনার যে কোনো একটা জায়গা থেকে শুরু করে দিন, যে কোনো একটা বই খুলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে পড়তে শুরু করে দিন। সব থেকে প্রথম কাজ, প্রাথমিক ধাপ হলো বিছানা ছেড়ে মাটিতে পাটা রাখা। যদি পরের দিন সকালবেলা আপনি বিছানা ছেড়ে মাটিতে পাটা রাখতে পারেন, বাথরুমে গিয়ে ব্রাশটা হাতে তুলে ব্রাশ করতে পারেন, যদি স্নানটা করতে পারেন, তার জন্যই আপনি নিজেকে আগে একটা বাহুবা দেবেন, নিজের পিঠ চাপড়ে, যে আজকে আমি একটুখানি পথ হলেও সামনে এগোতে পেরেছি। এবং যখনই এইটুকু আপনি করে নিতে পারবেন তখনই আপনি দেখবেন যে একটু একটু করে আপনি বাকি জিনিসগুলোকেও করতে পারছেন। আজকে পড়াশোনা করতে পারছেন না বলে সেই জন্য অবসাদগ্রস্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কিছু একটা করতে শুরু করে দেওয়া, এটা করে খুব একটা কিন্তু লাভ হবে না। যদি পড়াশোনার পাশাপাশি কোনো হাতের কাজ শেখেন তাহলে সেটা ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা ছেড়ে দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এবং সবশেষে বলবো যে পাশের বাড়িতে যাদেরকে দেখা যাচ্ছে তারা ছাড়াও আরও অনেক উদাহরণ আছে কিন্তু আশেপাশে, যারা হয়তো ক্লাসে টপার ছিল না
কিন্তু তারা জীবনে কিছু না কিছু একটা হয়তো করে নিয়েছে, সে চাকরি হোক বা সে ব্যবসা হোক বা সে কোনো হাতের কাজই হোক না কেন, কিছু না কিছু করছে। সেই উদাহরণগুলোর দিকে তাকান বা নিজের ক্লাসমেটদের মধ্যে দেখুন যে যারা কিছু করতে পেরেছে। আপনি তো সবেমাত্র কলেজের 2য় বর্ষে রয়েছেন, সামনে এখনো অনেকটা পথ রয়েছে। তো সুতরাং কিছু না কিছু একটা নিশ্চয়ই আমি করতে পারবো, এই চিন্তাটা নিজের মধ্যে রাখাটা দরকার। ওরা পারেনি বলে আমি পারবো না এমনটা কিন্তু নয়, ওরা না পারলেও আমি পারতে পারি, এই চিন্তাটা নিজের মনের মধ্যে রাখুন। আর আরেকটা কথা হলো যে তোমার না একটু পজিটিভ মাইন্ডেড বন্ধু বান্ধবও হওয়া প্রয়োজন, আমার যেটা মনে হচ্ছে। আর বাবা মার সঙ্গে যেটা ব্যাপার হচ্ছে তোমার, সেটা হলো বাবা মা তো দুশ্চিন্তা করছেন না, মা বাবাকেও একটু বুঝিয়ে বলাটা দরকার যে আমি করতে চাইছি কিন্তু আমি করতে পারছি না, কারণ আমার ভেতর থেকে একটা ভীষণ রকম ভাবে হতাশা আসছে। এই হতাশার জায়গাটা ওনাদের সামনে তুলে ধরাটা দরকার। ওনারা দেখছেন যে ও সারাদিন পড়াশোনা করছে না, কোনো কাজ করছে না, ওনাদেরও হয়তো মনে হচ্ছে যে ও কেন করছে না, ফলে ওখানেও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এবং ওনারা ভাবছেন আরেকটা পথ খুঁজছে, পড়াশোনা ছেড়ে দিয়ে হাতের কাজ, কোনোটাই হবে না। কিন্তু আগে তোমাকে পজিটিভ মাইন্ডেড হতে হবে। আমরা আরেকটি চিঠি পড়ছি। চিঠিটি লিখেছেন, তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক, ইনি উত্তর কলকাতা থেকে চিঠি লিখেছেন। প্রিয় বন্ধু, এই ডাকটা খুব সুন্দর লাগে জানো তো, মানে আমরা যে বন্ধু সেটা বুঝতে পারি। হ্যাঁ, প্রিয় বন্ধু, পেশায় আমি একজন সাংবাদিক। সাংবাদিকতার পেশায় এসেই আমার সঙ্গে আলাপ হয় আমার এক সহকর্মীর। তারপর যা হয়, ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়। আমরা এখন 3 বছর এই সম্পর্কে আছি। আমরা বিয়ে করতে চাইছি, কিন্তু আমার প্রেমিকের বাড়ি থেকে শর্ত দেওয়া হয় যে বিয়ে হলে আমায় এই সাংবাদিকতার চাকরি ছেড়ে দিতে হবে। প্রথমে বুঝিনি কেন, পরে বুঝলাম যে পেশার খাতিরে সময় অসময়ে বাড়ির বউয়ের বেরোনো তাদের পছন্দ নয়। আমার প্রেমিক প্রথম দিকে ওদের বোঝানোর চেষ্টা করলেও এখন নিজেও ওই একই সুরে কথা বলছেন। একজন স্বাধীনচেতা নারী হিসেবে আমার কি করা উচিত বুঝতে পারছি না। ডিপ্রেশন হচ্ছে, ক্রমশ নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছি। এই মানসিক টানাপোড়েন আমি আর নিতে পারছি না। উত্তর কলকাতা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধু লিখেছেন। যিনি লিখেছেন আমার মনে হয় উনি অলরেডি মনে মনে জানেন আমরা এটার কি উত্তর দিতে চলেছি, এবং সাধারণত মনস্তত্ত্ববিদ হিসেবে আমরা আমাদের কাছে যে মানুষজনরা আসেন তাদেরকে আমরা খুব সরাসরি কোনো উপদেশ দেওয়া বা সরাসরি কোনো পথ বাতলে দেওয়া এই কাজটা আমরা করি না। আমরা সাহায্য করি তাদেরকে পথ খুঁজে নেওয়ার জন্যে। কিন্তু তা হলেও এই ক্ষেত্রে আমি ওনাকে খুব সরাসরিভাবেই বলবো, যদি চাকরিটা আপনার নিজের পছন্দের হয়ে থাকে, এই কাজটা করে যদি আপনার ভালো লাগে, আপনার যদি তৃপ্তি হয়, এবং আপনি লিখেছেন যে আপনি একজন স্বাধীন চেতা মানুষ, কাজটা তাহলে ছাড়বেন না। বিশেষ করে আমাদের সমাজে এবং যে কোনো সমাজেই মহিলাদের স্বনির্ভর হওয়া এবং নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এবং একজন স্বাধীন চেতা একটি মহিলা যিনি অলরেডি চাকরি করছেন, নিজের টাকা উপার্জন করছেন, তিনি যদি এমন একটা পরিবারে গিয়ে পড়েন যেখানে অর্থনৈতিকভাবে তাকে নির্ভরশীল হয়ে থাকতে হবে, বা যদি তাদের চাকরির জন্য এদিকে ওদিকে যাওয়া নিয়ে অসুবিধা থেকে থাকে, তাহলে আমি ধরে নিতে বাধ্য হব যে এমনিতেও ওনার বাইরে বেরোনো বা ওনার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা এই বিষয়গুলো নিয়েও হয়তো পরবর্তীকালে হয়তো আসতে পারে। এবং বিয়ের আগেই যখন ওনার যিনি পার্টনার আছেন তিনি এই বিষয়টা নিয়ে সেরকমভাবে প্রতিবাদ করে উঠতে পারছেন না, ফলে এখানে ভরসা করতে একটু অসুবিধা হচ্ছে যে পরবর্তীকালে সেই বিষয়গুলো নিয়ে উনি কতটা আওয়াজ তুলতে পারবেন। যার সঙ্গে বিয়ে করে আমরা সংসার করতে চলেছি সেই মানুষটার সঙ্গে নিজের মতামতের মিল হওয়াটা ভীষণ রকমভাবে জরুরি। এবং ভবিষ্যতে আমরা নিজেদেরকে কোথায় দেখছি, একে অপরকে নিজেদের জীবনে আমরা কেমনভাবে দেখছি, নিজেদের জীবনে আমাদের কীরকম কী অবদান থাকবে, এই কথাগুলো বিয়ের আগে কিন্তু নিজেদের মধ্যে বলাটা উচিত, আলোচনাগুলো হওয়াটা উচিত। আর বিশেষ করে এটা তো বহুদিনের পরিচয়, বহুদিনের 3 বছরে ওনাদের সম্পর্ক রয়েছে, এবং ওনার প্রেমিক তো ওনারা সহকর্মী হিসেবে ওনাদের পরিচিতি হয়েছে। তো সুতরাং উনি নিজেই অনেক আগে থেকে জানেন যে কাজের ধরনটা কিরকম, সেই জায়গা থেকে ওনারা এই সম্পর্কে এসেছেন। সুতরাং এখন যদি ওনার প্রেমিক
বেঁকে বসেন, মানে উনি যদি বলেন যে না তুমি কম্প্রোমাইজ করার জন্য তুমি কাজটা ছেড়েই দাও, তাহলে পরবর্তীকালে কম্প্রোমাইজের পরিমাণগুলো আরও কতটা বাড়তে পারে সেই বিষয়তে অনেক কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো সুতরাং যদি আপনার নিজের এরকম জীবনের উদ্দেশ্য থেকে থাকে যে আপনি নিজে অর্থনৈতিকভাবে সক্ষম এবং স্বাধীন হয়ে থাকতে চান, তাহলে তখন সেই ক্ষেত্রে আপনার এটা নিয়ে নিজেই ভেবে দেখার দরকার আছে। এবং পরবর্তীকালে আপনার ধরুন এনাকে যদি বিয়ে করেন তাহলে এনার থেকে কতটা পরিমাণে, শুধুমাত্র এই বিষয়তে নয় কিন্তু সমস্ত বিষয়তে পরবর্তীকালে বিয়েতে অনেক রকম অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, তাই না? সেই অ্যাডজাস্টমেন্টের দু তরফ থেকে হতে হয়। তো সেই অ্যাডজাস্টমেন্টের জন্যে স্বামীর তরফ থেকে কতটা সাহায্যের হাত পাওয়া যাবে সেই বিষয়গুলোকে নিয়ে ভালোভাবে আপনার নিজের আগে একা ভাবা দরকার, এবং তারপর সেই অনুযায়ী আপনি ওনার সাথে কথাবার্তা বলুন। পরবর্তীকালেও যদি কখনো বিয়ের সিদ্ধান্ত নেন তাহলে সেটা অবশ্যই এটা ভেবে নেবেন যে আপনার নিজের জীবনটাকে আপনি কেমনভাবে দেখতে চান। আমাদেরকে এটা শেখানো হয় যে বিয়ের জন্য কম্প্রোমাইজ তো কিছু করতে হয়, করা উচিত, সেটা একতরফা হয়, কিন্তু সেটা একতরফা নয়। এটাও হতে পারে যে ওনার প্রেমিক হয়তো ওনাকে এরকম কোনো শর্ত দিলেন যে তুমি এই চাকরিটা ছেড়ে দাও, কিন্তু তুমি এমন কোনো চাকরি করো যেখানে তোমাকে যে কোনো সময় যে কোনো জায়গাতে হয়তো যেতে হবে না, যেখানে একটা নির্দিষ্ট হয়তো সময় থাকবে। তাহলেও যদি এরকমও শর্ত দেন তাহলেও আমি বলবো যে একটু ভেবে দেখার দরকার রয়েছে যে এই শর্তটা, এই রেস্ট্রিকশনটা কেন থাকবে, কেন একজন মহিলা মানেই তিনি যে কোনো সময় যে কোনো জায়গাতে যেতে পারবেন না। হ্যাঁ, সেফটির একটা বিষয় থাকে, কিন্তু এত বছর ধরে তো উনি চাকরিটা করছেন নিজের সেফটিকে বজায় রেখে, এবং পরবর্তীকালেও কেন করেছেন, সুতরাং পরবর্তীকালেও সহযোগিতা করতে পারেন, একদম সেই সুযোগটা রইল। আচ্ছা মৈত্রী, আমাদের এই ধরনের চিঠি আরো একটি আছে, আমরা সেই চিঠিতে আরেকটু যাই, সময় খুব কম, ছোট করে আমরা চিঠিতে আলোচনা করি, বিষয়টা প্রায় একই আর কি। আসলে লিখেছেন, প্রিয় বন্ধু, আমার নাম পিউ, একটু বিশেষ সমস্যায় পড়ে আমি আপনার কাছে সমাধান চাইছি। আমি ছোটবেলা থেকেই পড়াশোনা করতে ভালোবাসি, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, বাবা মাকে আর্থিক সাহায্য করব। আমি WBCS এর প্রিপারেশন নিচ্ছি। ইতিমধ্যে আমি একটি ছেলেকে ভালোবেসে ফেলি, সেও আমায় খুব ভালোবাসে, কিন্তু সমস্যা হলো তার বাড়ির লোক তাকে এক্ষুনি বিয়ে করার জন্য জোর দিচ্ছেন, আর আমি চাই পরীক্ষায় পাশ করে আগে নিজের পায়ে দাঁড়াতে। আমি ওদের বাড়ি দেখেছি, পরিষ্কার বুঝতে পেরেছি সেখানে গেলে আমি এইভাবে পড়াশোনা করার পরিবেশ আর পাবো না। আর তাছাড়া আমি আর্থিকভাবে স্বাবলম্বী না হয়ে বিয়ে করতে চাই না, মানসিক যন্ত্রণায় ভুগছি, আমি ছেলেটিকে ছাড়তে পারছি না, আবার চাকরি না পেয়ে বিয়েও করতে চাইছি না, কি করব? ইতি পিউ মিত্র, মালদা। আবারও বলবো যে এক্ষেত্রে প্রেমিক বন্ধুটি কি বলছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি কি তাকে চাকরি পেয়ে তারপর বিয়ের জন্যে অপেক্ষা করার জন্য উনি কি রাজি আছেন এই প্রেমিক বন্ধুটি, সেটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু তা না হলেও আমি বলবো যে নিজের মনের মধ্যে যখন এতটা দৃঢ়তা রয়েছে যে আমি জীবনে কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই সেটার উপরে জোর দেওয়াটা উচিত। একটা সম্পর্ককে কখন বিয়ের দিকে নিয়ে যাওয়া হবে এটা শুধুমাত্র ওই দুটি মানুষের উপরেই নির্ভর করা উচিত। বাড়ির লোক চাইছে বলে সেই কারণে নিজের অনিচ্ছেতেও জোর করে বিয়ে করে নেওয়া, এবং আমাদের যেরকম সামাজিক গঠন সেই জায়গাতে শুধুমাত্র স্বামীর সঙ্গে নয় আরও এতগুলো নতুন মানুষের সঙ্গে থাকা, অ্যাডজাস্ট করা, এবং তার মধ্যে নতুন একটা পরিবেশে মানিয়ে নিয়ে নিজের জন্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর যুদ্ধটা ভীষণ রকমভাবে কঠিন। তো সুতরাং যতদিন পর্যন্ত নিজের হাতে সেই সুযোগটা রয়েছে নিজের বাড়িতে থেকে, এবং যদি নিজের মা বাবার সেই সাপোর্ট থেকে থাকে যে হ্যাঁ তুমি পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, সেই সাপোর্টের জায়গাটা হারিয়ে ফেলো না। সেই জায়গা থেকে আমি বলবো যে যদি প্রেমিকের থেকে এই সাপোর্টটা পাওয়া যায় তাহলে খুব ভালো কথা, তাহলে নিশ্চয়ই ওরা দুজন মিলে কথাবার্তা বলে আলোচনা করে কোনো একটা সমাধানে আসতে পারবে, বা অন্তত এই যুদ্ধটাকে চালিয়ে যেতে পারবে। কিন্তু যদি প্রেমিক বন্ধুটির থেকে সাপোর্ট না পাওয়া যায় তাহলে তোমাকে বাবা একটুখানি ভাবনা চিন্তা করে দেখতে হবে যে তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু তা হলেও নিজের জীবনটা অনেক বড়। হ্যাঁ, মানে স্বামী মানে তো প্রথমে আগে বন্ধু, তাই না? তো সেই বন্ধু যদি বন্ধুর মতন করে না ভাবতে পারেন তাহলে বোধহয় তোমাকে একটু নিজের মতন করে ভাবনা শুরু করতে হবে। আগে পড়াশোনা শেষ করে চাকরি পাও,
তারপরে বিয়ের কথা ভাববি। আমাদের সময় চিঠি পড়তে পড়তে একেবারে শেষের মুখে। এবার একটু বলে রাখি, বন্ধুরা যারা নিজেরা সমস্যায় পড়েছো বা সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছো, আমাদের হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠানে অবশ্যই চিঠি লেখো। চিঠি লেখার ঠিকানা কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, কলকাতা, 18/3, উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 7,95,000। চিঠির খামের উপর অবশ্যই বড় বড় করে লিখবে ইয়ুথ আড্ডা, হাত বাড়ালেই বন্ধু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর মনে থেকো। নমস্কার। নমস্কার। এখন সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টে, স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে গল্প স্বল্প। বিশ্বব্রহ্মাণ্ডের অপার রহস্যভেদ করার প্রচেষ্টায় যতবার সে উপলব্ধি করেছে এই অসীম বিস্তারের মাঝে কত নগণ্য তার অস্তিত্ব, ততবারই সে নতজানু হয়েছে এই সুবিশাল জগতের সামনে। প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ নক্ষত্রের অবস্থান দেখে বোঝার চেষ্টা করত আসন্ন ঋতু পরিবর্তনকে, যা তাদের সাহায্য করত কৃষিকাজের আশু পরিকল্পনায়। এছাড়াও দীর্ঘ সমুদ্রযাত্রায় নাবিকদের পথ দেখাত উজ্জ্বল নক্ষত্র। সভ্যতার অগ্রগতির সঙ্গে নান্দনিকভাবেও জড়িয়ে গেছে রাতের খোলা আকাশ। চিত্রকলা থেকে কবিতা, সবকিছুতেই ঘুরে ফিরে এসেছে তারাদের কথা। 1978 সালের 11ই আগস্ট কিছু জ্যোতির্বিজ্ঞান উৎসাহীদের উদ্যোগে রাজাবাজার সায়েন্স কলেজের ডক্টর মেঘনাদ সাহা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে ফুলবাগান অঞ্চলে এই সংগঠনের কার্যালয় থাকলেও পরবর্তীকালে তা স্থানান্তরিত হয় 47/1 বিনি ব্যানার্জি অ্যাভিনিউ, ঢাকুরিয়াতে। দল বেঁধে আকাশ দেখা, আকাশকে চেনার পাশাপাশি শুরু হয় জ্যোতির্বিজ্ঞান চর্চা। সেই সময় জ্যোতির্বিজ্ঞানকে তাঁরা উপলব্ধি করেছিলেন কুসংস্কার দূরীকরণের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে। তারা টেলিস্কোপ সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তেন সাধারণ মানুষের মাঝে। বিভিন্ন জায়গায় শিবির করে সাধারণ জনমানুষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন বিজ্ঞান চেতনা। সঙ্গে থাকত আকাশকে চিনিয়ে দেওয়ার অন্তরের পরিতৃপ্তি। সময়ের সঙ্গে সঙ্গে এই সংগঠনের তুনিরে যোগ হয়েছে 4 ইঞ্চি নিউটনিয়ান রিফ্লেক্টর টেলিস্কোপ বা 9 ইঞ্চি রিফ্লেক্টর টেলিস্কোপের মতো শক্তিশালী পর্যবেক্ষণ মাধ্যম। তাহলে এখানে একটি রিফ্র্যাক্টর টেলিস্কোপ রয়েছে, যেটির মধ্যে অনেকগুলো পার্ট, এবং এটি হচ্ছে টেলিস্কোপের বডিটি, যেটা হচ্ছে টেলিস্কোপের ট্রাইপডটা, আর এখানে রয়েছে টেলিস্কোপের সাথে ইনবিল্ট, যেটা দিয়ে আমরা টেলিস্কোপটাকে মুভ করাতে পারি, যেটা হচ্ছে মাউন্টটা। এটা দিয়ে আমরা টেলিস্কোপটাকে মুভ করাতে পারি। এবার আমি যদি টেলিস্কোপটাকে ঘুরিয়ে দিই, তাহলে আমরা এটাকে বলা হয় রিফ্র্যাক্টর টেলিস্কোপ। তার একটা কারণ হচ্ছে গিয়ে এটা প্রিন্সিপাল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণের নিয়ম মেনে চলে। এবং এখানে রয়েছে একটি লেন্স, যে কাজ হচ্ছে কি যখন লাইট রেস গুলো এখানে আসছে তখন সেটা ফোকাস হয় এই পিছনে একটা জায়গায় এসে মিলিত হয়েছে, এবং সেখানে রাখা রয়েছে একটি বক্স, যেটাকে বলছি আমরা ডায়াগোনাল। সেই ডায়াগোনালের এখানে একটা প্রিজম বা মিরার থাকে, সেই মিরারে হচ্ছে গিয়ে সেই লাইটটা পড়ে এবং সেখান থেকে পারপেন্ডিকুলারলি এখানে এক্সিট করে, এবং এই বস্তুটি যেটি হচ্ছে গিয়ে আমাদের আইপিস, সেটি দিয়ে আমরা চোখটা রেখে দেখতে পারি এখানে। এটা হচ্ছে আমাদের এখানে একটা রিফ্লেক্টর টেলিস্কোপ। এটার অ্যাপারচারের যে ডায়ামিটার সেটা হচ্ছে 9 ইঞ্চি। এই মিরার রিফ্লেক্টর টেলিস্কোপের ক্ষেত্রে যেটা হয় যে মেন অবজেক্ট হিসেবে একটা মিরার বা আয়নাকে ব্যবহার করা হয়। এই আয়নাটা হচ্ছে একদম যে টিউবটা রয়েছে আমাদের টেলিস্কোপে, সেই টিউবের একদম পেছনে থাকে। এবার এই সামনে এখানে থেকে হচ্ছে আলোটা ঢুকে পেছনে এই মিরারে রিফ্লেক্ট হয়, হয়ে এবার এইখানে একটা সেকেন্ডারি মিরার, ঠিক এই যে ফোকাসটা রয়েছে তার ঠিক নিচে, তো সেই মিরারটা
থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে আমার এখানে আইপিসে বেরোচ্ছে। তো আমি এখানে চোখ রাখলে সেই যে অবজেক্টটাকে আমরা ধরবো তার ইমেজটা আমরা এখানে দেখতে পাবো। তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন সানস্পট, লুনার অকাল্টেশন, ভ্যারিয়েবল স্টারের মতো বিভিন্ন মহাজাগতিক ঘটনাবলী। পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান চর্চার মাধ্যমে তারা নাগরিক বিজ্ঞান প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ করছেন। সিরিয়াস অবজারভেশন এই অ্যাসোসিয়েশনের অবশ্যই একটা মূল লক্ষ্য, এবং যারা এখানে অবজার্ভ করেছেন তাদের মধ্যে অনেকেই এমন আছেন এবং ছিলেন যারা বিভিন্ন গবেষণামূলক সংস্থা যেরকম অ্যাবসো রয়েছে তাদের মধ্যে অন্যতম, যেখানে তারা নিজস্ব অবজারভেশন ডেটা পাঠাতেন এবং পাঠান এখনো। এছাড়া আমাদের যে অ্যানুয়াল ক্যাম্প, প্রতি মাসের রেগুলার একটা ফুল মুন লেকচার, সেই সমস্ত তো চলছেই। অ্যাসোসিয়েশনে যারা আসেন, অনেকে জিজ্ঞাসা করেন যে অ্যাসোসিয়েশনে আসার ক্রাইটেরিয়া কি, কি জন্য আমরা আসতে পারি। উত্তর হচ্ছে ক্রাইটেরিয়া কিছুই নেই। আকাশের প্রতি যদি ভালোবাসা থাকে, আকাশের প্রতি যদি টান থাকে, স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে। আমাদের স্কাই ওয়াচার অ্যাসোসিয়েশনের একটা খুব বড় অ্যাট্রাকশন হচ্ছে ফুল মুন লেকচার। আমাদের পূর্ণিমার কাছাকাছি যে শনিবার হয় সেখানে আমরা একটা লেকচারের আয়োজন করি। সেটা আমাদের নিচের ঘরে বসে লেকচার হয়, অনেকে ফিজিক্যালি অ্যাটেন্ড করেন এবং অনলাইনেও স্ট্রিম হয়। সেটা যে কোনো বিষয় নিয়ে টপিক হয়। টেলিস্কোপটা একটা যথেষ্ট সফিস্টিকেটেড এবং যথেষ্ট দামি ইকুইপমেন্ট, যেটা সবার অ্যাক্সেস পাওয়াটা সম্ভব নয়। তো বাইরে যাওয়া, লোককে দেখানো, এটা সবসময় আমাদের একটা গোল। কিছু কিছু প্রোগ্রাম যেগুলো আমরা রেগুলার বেসিসে করে থাকি, সেটা হচ্ছে দক্ষিণাপনে গিয়ে পাবলিক আউটরিচ, যেখানে 3-4 রকম টেলিস্কোপ নিয়ে যাওয়া হয় এবং আকাশে একটা সার্টেন ডেতে যা যা আছে, চাঁদ, তারা, কোনো যদি থাকে গ্যালাক্সি, যদি ক্লিয়ার স্কাইস থাকে, সেগুলো দেখানো হয়। আর একটা আমরা যেটা করি স্পেশাল প্রোগ্রামস, সেটা হচ্ছে যে যখন কোনো সেলেস্টিয়াল ইভেন্ট থাকে, যেমন 2012 ট্রানজিট অফ ভেনাস বা 2018 হয়েছিল লুনার এক্লিপস, সেইগুলো এইখানের ছাদ থেকেই দেখানো হয়। এই প্রত্যেকটা প্রোগ্রাম ফ্রি অ্যান্ড ওপেন টু অল। প্রচুর মানুষ নিজেদের চিন্তা, নিজেদের সুপারস্টিশন এসবের বাইরে এসে তারা আকাশের পড়াশুনো, আকাশের শিক্ষাটাকে এমব্রেস করে। এবং একটা খুবই গুরুতর ব্যাপার যেটা আমাদের ক্ষেত্রে স্কুল জীবন থেকে আমরা পেয়ে এসেছি, আমাদের কারিকুলামে সেইভাবে অ্যাস্ট্রোনমি অ্যাজ এ সাবজেক্ট ইনক্লুডেড সেভাবে হয় না, খুব কম এখন হচ্ছে, আগে সেভাবে পাইনি আমরা। তো সেই পার্সপেক্টিভ দাঁড়িয়ে অনেক সময় অনেক স্কুলস, অনেক কলেজেস, অনেক একাডেমিক ইনস্টিটিউশন মোর প্রিসাইজ আমাদেরকে অ্যাপ্রোচ করেন। কলকাতায় লাইট পলিউশন বেড়ে যাওয়াতে আমরা এখানে এসে আর আগের মতো আকাশটাকে দেখতে পাই না। কিছু উজ্জ্বল গ্রহ আর কিছু নক্ষত্র বাদে আমরা কিন্তু আকাশে আর দেখতে পাই না। তাই জন্য আমরা চেষ্টা করি প্রতি বছর একটা ক্যাম্প করতে। বিভিন্ন ধরনের আমরা ক্যাম্প করি। প্রথমটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ক্যাম্প, যেটা আমরা প্রতি বছরে একবার করে করি। আমাদের যতজন মেম্বার রয়েছে তারা সবাই মিলে একটু কলকাতার কাছাকাছি চেষ্টা করি যাওয়ার, যেখানে আকাশটাকে আমরা আরো অনেকটা অন্ধকার পাবো, যেখানে বেশি আলো নেই, বেশি পলিউশন নেই। তো সেরকম জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করি। প্রতি বছর একবার মেম্বারদের নিয়ে যাই। 3 রাত করে আমাদের প্রোগ্রাম হয়। দিনের বেলা আমাদের ক্লাস হয়, থিওরিটিক্যাল ক্লাস হয়, এবং রাতের বেলা টেলিস্কোপ চালানো শেখে সবাই। আর এছাড়া আমাদের ছোট ক্যাম্প হয়, সেটা আমাদের নতুন যারা আসছে মেম্বাররা বা নতুন জয়েন করছে বা যারা অতটা ভালোভাবে এখনো শেখেননি টেলিস্কোপ ইউজ করা, তাদের জন্য আমরা মানে 1-2 মাস ছাড়া ছাড়া একটা ছোট ক্যাম্প অর্গানাইজ করি, যাতে তারাও গিয়ে শিখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থের নক্ষত্রলোক প্রবন্ধে লিখেছিলেন, বিরাট বিশ্ব সংস্থিতির অনুমাত্র স্থানে তার অবস্থান, অথচ অসীমের কাছে ঘেঁষা বিশ্বব্রহ্মাণ্ডের দুষ্পরিমেয় বৃহৎ ও দূরধিগম্য সূক্ষ্মের হিসাব সে রাখছে। এর চেয়ে আশ্চর্য মহিমা বিশ্বে আর কিছুই নেই। এভাবেই যুগ যুগান্ত ধরে এই নিভৃত চর্যার মাধ্যমে মানুষ খুঁজে নিচ্ছে মহাকাশের রহস্যময় জগতের এক আশ্চর্য এলডোরাডো। আমাদের আজকের এপিসোড কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, এক্স হ্যান্ডেলে এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। ফিরে আসছি আগামী সপ্তাহে একই দিন একই সময় শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। একটু
গল্প হলে দিনটা জমে ক্ষীর শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড় পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে ইউথ আড্ডা ছুটির আড্ডা পথে ঘাটে আড্ডা বৈঠকি আড্ডা ইউথ আড্ডা